আজকের আলোচনায় সবাইকে প্রথমে আমি স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। এর আগে বঙ্গভঙ্গ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা কতখানি ছিল বিষয় নিয়ে আলোচনা করেছি, তোমাদের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আজকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা কতখানি ছিল সেই বিষয় নিয়ে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। তো এই তথ্য তোলার আগে যে বিষয়গুলো বলার সেটা হচ্ছে যে যারা সাবস্ক্রাইব করনি আমি বলবো সাবস্ক্রাইব অবশ্যই করবে, লাইক দেবে, প্রয়োজনে কমেন্ট করবে, ভালো না লাগলে বা খারাপ ভালো যাই হোক তোমরা কমেন্ট অবশ্যই করবে। এবং এই তথ্যগুলো দেওয়ার জন্যে কিন্তু রীতিমতো আমাকেও একটু পরিশ্রম করতে হয়। স্কুল থেকে এসে আমাকেও তোমাদের জন্য এই ধরনের তথ্য জোগাড় করে তারপরে আপলোড করি। তো এতে নিশ্চয়ই তোমাদের কাজে লাগছে, তোমাদের কাজে লাগুক, তোমাদের ভালো রেজাল্ট হোক, আমি সেটাই চাই। সেই জন্যেই আমি এই ধরনের যে একটা চেষ্টা তোমাদের জন্য চালিয়ে যাচ্ছি, সেটা আমি করে যাব অবশ্যই। তোমাদের সাজেশন দেওয়া থেকে শুরু করে টেস্টের আগে এবং ফাইনালে বা ম্যাপ পয়েন্টিং, যে ধরনের ম্যাপ পয়েন্টিং জায়গাগুলো চিহ্নিতকরণ যে পরীক্ষায় যেটা আসে সেগুলো আমি তোমাদের দেব। তো একটা যেটা বিষয় যে চ্যানেলটাকে উন্নতি করতে গেলে, চ্যানেলের উন্নতির জন্য অবশ্যই একটা বড় ভূমিকা পালন করে সেটা হচ্ছে সাবস্ক্রাইব। তাই যারা দেখবে আমি বলবো সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করার জন্য তোমাদের এতে কোনো ক্ষতি হয় না। আমার কিছু হয়তো উন্নতি হবে, চ্যানেলের উন্নতি হবে, তাই অবশ্যই আমি বলবো সাবস্ক্রাইব, লাইক এগুলো অবশ্যই করো, কারণ এগুলো খুব প্রয়োজন। তো আজকে যে বিষয় নিয়ে আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ছাত্রদের ভূমিকা কতখানি ছিল। এখানে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যে স্বদেশী এবং বয়কট, যে দুটো পদ্ধতিতে বা ধারায় যে আন্দোলন হয়েছিল, বয়কট মানে তাদের ইংরেজদের সমস্ত কিছু বয়কট করা হয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইন কানুন সংস্কৃতি সমস্ত কিছু বয়কটের কথা বলা হয়েছিল। স্বদেশী মানে সমস্ত কিছু বয়কট করে আমাদের এখানকার যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তাদের সেখানে পড়াশোনা করা বা এখানকার যে দেশীয় দ্রব্যগুলো দেশীয় পদ্ধতিতে তৈরি করা হচ্ছে সেইগুলো যাতে বিক্রি হয় বা ব্যবহার করা হয়, এ ধরনের বিষয় নিয়ে ছাত্ররা তো রীতিমতো একটা আন্দোলন করেছিল, এটা একটা গুরুত্বপূর্ণ। তারপরে ছাত্রদেরকে যে এখানে যেমন একটা লেখা আছে গোলদিঘির গোলামখানা, তোমরা জানো গোলদিঘির গোলামখানা কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হয়। কেন এই জন্যই বলা হতো, কারণ এখানে গোলাম বানানো হতো, আমাদেরকে প্রজা বানানো হচ্ছিল। সেই জন্যে ব্রহ্মবান্ধব উপাধ্যায় তিনি এই কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলেছিলেন। গোলদিঘি একটা জায়গার নাম, গোলদিঘিতে কলকাতা বিশ্ববিদ্যালয়টা ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল 1857 সালে। যেহেতু ইংরেজি ভাষায় পড়ানো হতো তাই এখান থেকে জাতীয় কংগ্রেসের যারা নেতারা তারা কিন্তু এই কলকাতা বিশ্ববিদ্যালয়, যেটা গোলদিঘির গোলামখানা বলা হয়েছে, ব্যঙ্গ করে যেটা বলা হয়েছে ব্রহ্মবান্ধব উপাধ্যায় এটাকে বলেছিলেন। তো এই কলেজ থেকে ছাত্রদের বেরিয়ে আসার একটা আহ্বান জানানো হয়েছিল, তাই এই বিষয়টাও একটু মাথায় রাখতে হবে। পরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্ররা যুক্ত হয়, বিশেষ করে কলকাতার রিপন কলেজের ছাত্ররা। রিপন কলেজের বর্তমান নাম একটা মনে রাখবে, সুরেন্দ্রনাথ কলেজ, বর্তমান নাম হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ। এখানকার 500 জন ছাত্র এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। ছাত্ররা মিছিল করতে থাকে এবং কলকাতার কলেজ স্কোয়ারে সভা করতে থাকে। 5000 ছাত্র, এখানে 500 এটা ভুল আছে, 5000 ছাত্র তারা কিন্তু এখানে না, কলকাতা রিপন কলেজের 500 ছাত্র এবং বাকি বিভিন্ন জায়গার ছাত্ররা এসে 5000 ছাত্র তারা সমাবেত হয়ে তারা কিন্তু একটা সমাবেশ করে। এখানে যারা বক্তৃতা দিয়েছিলেন ব্যারিস্টার আব্দুল রসুল, লিয়াকত হোসেন সেখানে কিন্তু বক্তৃতা দেন সেই সভাতে। তাহলে রিপন কলেজের ছাত্ররা যে কলকাতার কলেজ স্কোয়ারে এবং তাদের সঙ্গে যে সমস্ত ছাত্ররা একটা মিছিল করে তারা কিন্তু একটা সভা করেছিল, 5000 মতো ছাত্র তারা সমবেত হয়েছিল, সেখানে বক্তৃতা দিয়েছিলেন আব্দুল রসুল এবং লিয়াকত হোসেন। ছাত্রদের ঐক্যবদ্ধ করাই প্রধান একটা উদ্দেশ্য, ছাত্রদের আন্দোলনের সঙ্গে যুক্ত করা একটা উদ্দেশ্য ছিল। সতীশচন্দ্র মুখোপাধ্যায় তিনি ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, কত সালে না এই সালটা মনে রাখবে 1902 সালে। ছাত্রদের ঐক্যবদ্ধ করা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত করা এই একটা উদ্দেশ্য ছিল। সন্ধ্যা একটা পত্রিকা সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা করেছিল, যে সন্ধ্যা পত্রিকার আহ্বানে সাড়া দিয়ে
কলকাতা পূর্ববঙ্গের জেলাগুলিতে ছাত্ররা বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে বেরিয়ে আসতে থাকে। কলকাতা এবং পূর্ববঙ্গের যে জেলাগুলো বাংলাদেশ বর্তমানে যেটা, এই পরিস্থিতিতে ইংরেজ সরকার লর্ড কার্জনের নির্দেশে ইংরেজরা ভয় পেয়েছিল। ভয় পাওয়ার কারণে তারা যে একটা আইন জারি করেছিল, যে শিক্ষা সচিব লর্ড কার্জনের শিক্ষা সচিব যিনি বঙ্গটাকে ভঙ্গ করেছিলেন, বাংলাটাকে ভাগ করেছিলেন, তার শিক্ষা সচিব কার্লাইল একটা দমনমূলক আইন জারি করেছিলেন, যেটা হচ্ছে কার্লাইল সার্কুলার 1905 10 অক্টোবর। এটা এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারিখ তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষায় 2-3টে জায়গায় আসে, তাই এটাকেও মনে রাখতে হবে। 10 অক্টোবর কার্লাইল সার্কুলার জারি করেছিলেন। জারি করার কারণটা কেন না, ছাত্রদের একটা ভয় ধরানো, ছাত্রদেরকে বহিষ্কার করা, এই যারা আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছিল তারা যাতে আন্দোলনের সঙ্গে যুক্ত হতে না পারে তাদেরকে ভয় দেখানো হচ্ছিল যে তাদেরকে সরকারি প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করা হবে। শুধু এটা নয়, এছাড়াও দুটো আইন জারি করা হয়েছিল, এই যে পেডলার সার্কুলার আর লিওন সার্কুলার। লিওন সার্কুলারটা 16 অক্টোবর, পেডলারটা তারপরে হয়েছিল 21 অক্টোবর। এই তারিখগুলো মনে রাখবে। এই লিওন সার্কুলারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেটা হচ্ছে যে পেডলার সার্কুলারটা একই কারণে জারি হয়েছিল। কার্লাইল সার্কুলার যে কারণে জারি হয়, পেডলার সার্কুলার একই কারণে জারি হয়েছিল। শুধুমাত্র এখানে লিওন সার্কুলার, এটা যেমন একটা হচ্ছে যে বন্দে মাতরম, সেই সময় যে সমস্ত ছাত্ররা বন্দে মাতরম ধ্বনি দিচ্ছিল, বন্দে মাতরম একটা ধ্বনিতে মুখরিত করছিল, বন্দে মাতরম ধ্বনির মাধ্যমে ছাত্রদের একটা অনুপ্রাণিত করা হচ্ছিল পূর্ববঙ্গের বিশেষ করে ছাত্রদের। সেই সময় কিন্তু এই লিওন সার্কুলারের মাধ্যমে বন্দে মাতরম ধ্বনিটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এটা 16 অক্টোবর। এবং এই ছাত্ররা কিন্তু এতেও যেহেতু মানে তারা এই বন্দে মাতরম ধ্বনিটা তারা বন্ধ করেনি, তারা এই ধ্বনিতে মুখরিত করতেন, ছাত্রদের অনুপ্রাণিত করতেন। সেই জন্যে এখানে একজন বিপ্লবীর নামটা লেখা আছে, দেখো যে এখানে লেখা আছে, দেখো বন্দে মাতরম মন্ত্র উচ্চারণ করার অপরাধে বিপ্লবী সুশীল সেন, একে কিন্তু মেদিনীপুরে যে কিংসফোর্টকে ক্ষুদিরাম বসু হত্যা করতে গিয়েছিলেন কিন্তু পারেননি, তাকে কিন্তু বেত্রাঘাত করেছিলেন এই সুশীল সেনকে, বিপ্লবী সেন বেত্রাঘাতে জর্জরিত করেন এই লিওন সার্কুলারের মাধ্যমে। যে বন্দে মাতরম মন্ত্রটাকে উচ্চারণ বন্ধ করা হয়েছিল সেটা কিন্তু বন্ধ করেনি ছাত্ররা। এই অপরাধে সুশীল সেনকে কিন্তু কিংসফোর্ড তিনি কিন্তু বেত্রাঘাত করেছিলেন। তাহলে এটা মাথায় রাখবে। এরপরে হচ্ছে যে যেমন রাখি বন্ধন, যে রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন, এখানে নারী পুরুষ প্রত্যেকেই কিন্তু রাখি বন্ধন মানে একটা ভ্রাতৃত্বের বন্ধন, বিশেষ করে হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের যারা এই দুই সম্প্রদায়ের মানুষদের মধ্যে তাদের কিন্তু একটা ভ্রাতৃত্বের বন্ধনের জন্য কিন্তু এই রাখি বন্ধন উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর এই 16 অক্টোবর তিনি কিন্তু চালু করেছিলেন। এছাড়া লেখা আছে কলকাতা রিপন কলেজের সুরেন্দ্রনাথ, যেটা রিপন কলেজ যেটা বর্তমান নাম সুরেন্দ্রনাথ, শচীন্দ্রনাথ বসু ছাত্রদের ঐক্যবদ্ধ করতে কলকাতায় একটা যে সার্কুলার জারি করা হয়েছিল কার্লাইল সার্কুলার, তার একটা বিপরীত একটা আইন জারি করা হয়েছিল, নামটা হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি। এটা নভেম্বর মাসে জারি করা হয়েছিল, 1905 নভেম্বর মাসে। এখানে যারা সম্পাদক হয়েছিলেন, সম্পাদক এবং সভাপতির নাম এটা মনে রাখবে। সম্পাদক হচ্ছেন শচীন্দ্রনাথ বসু, যিনি প্রতিষ্ঠাতা ছিলেন। এই অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে শচীন্দ্রনাথ বসু ও সম্পাদক, আর কৃষ্ণ কুমার মিত্র হচ্ছে সভাপতি নির্বাচিত হন। এই সোসাইটির উদ্দেশ্য কী ছিল না, যারা বহিষ্কৃত ছাত্র, যাদেরকে বহিষ্কার করা হচ্ছিল কার্লাইল সার্কুলার মাধ্যমে, সেই বহিষ্কৃত ছাত্রদের বিকল্প একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এই অ্যান্টি সার্কুলার সোসাইটির মাধ্যমে। এবং এইসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে ছাত্রদের সরকারি চাকরি পাওয়ার সুযোগ ছিল না। এখানে যে বিষয়টা বলা হয়েছে যে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল জাতীয় শিক্ষা পরিষদের মাধ্যমে, এখানে কিন্তু সেই সার্টিফিকেটগুলো গ্রাহ্য করা হতো না। তাই অনেক সময় কিন্তু ছাত্ররা এই আন্দোলন থেকে আস্তে আস্তে মানে আন্দোলন থেকে সরে যাচ্ছিল। তাই ছাত্র আন্দোলন ভাটা পড়ে সরকার 1908 খ্রিস্টাব্দে শচীন্দ্রনাথ বসুকে গ্রেপ্তার করে কোথায় রেখেছিল না রাওয়ালপিন্ডি জেলে পাঠিয়েছিল শচীন্দ্রনাথ বসুকে। ঠিক আছে, এই সময় গুপ্ত সমিতির অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি কিন্তু সক্রিয় হয়ে উঠেছিল এই অ্যান্টি সার্কুলার সোসাইটির যে আন্দোলন এর মাধ্যমে।
তাহলে শচীন্দ্রনাথ বসুকে জেলে পাঠানোর পরে কিন্তু বাংলার যারা সেই সময়কার আন্দোলনের সঙ্গে যারা যুক্ত হয়েছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে, এই বাংলার ছাত্র সমাজের থেকে অনুপ্রাণিত হয়ে দুটো সমিতি গঠন করা হয়েছিল, একটা যুগান্তর সমিতি আর একটা হচ্ছে অনুশীলন সমিতি। এই যে গুপ্ত সমিতি, অনুশীলন সমিতি এখানে একটু দেখা যাচ্ছে না, অনুশীলন সমিতি এখানে আছে, এবং যুগান্তর সমিতি। বাংলার বহু ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, এই ছাত্রদের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, এই যারা ছাত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যাকে তোমরা জানো, যাকে রাষ্ট্রগুরু বলা হয়, বাংলার মুকুটহীন রাজা বলা হয়। কারণ এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এই সময় যে আন্দোলনে যারা এই যে নেতাহীন একটা আন্দোলন, এই সময় সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, তাকে রাষ্ট্রগুরু বলা মনে রাখবে। এছাড়া আনন্দচন্দ্র রায়, অশ্বিনী কুমার দত্ত, অম্বিকাচরণ মজুমদার, উমেশ চন্দ্র গুপ্ত, কিশোর মোহন চৌধুরী, অনাথ বন্ধু, বিপিন চন্দ্র পাল, এরা কিন্তু এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। এই নামগুলো বিপিন চন্দ্র পাল, অশ্বিনী কুমার দত্ত, তারপরে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এদের নামটা একটু মনে রাখবে। অশ্বিনী কুমার দত্ত যেটা প্রতিষ্ঠা করেছিলেন এখানে লেখা নেই, সেটা হচ্ছে যে লিখে নেবে, সেটা হচ্ছে স্বদেশ বান্ধব সমিতি। কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন এই অশ্বিনী কুমার দত্ত। তারপরে এখানে নিচে যে শর্ট কোশ্চেন আছে, বিপ্লবী ক্ষুদিরাম বসু তিনি কিংসফোর্ডকে কসাই কাজী নামে অভিহিত করেছিলেন, কিংসফোর্ডকে, ঠিক আছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগদান করেন 1906 খ্রিস্টাব্দে মেদিনীপুরের একটি বিপ্লবী সমিতি যোগদান করেন এই ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু কোন বিপ্লবী সমিতির সদস্য ছিলেন? ক্ষুদিরাম বসু হচ্ছে যুগান্তর দলের সদস্য ছিলেন। প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু ওরা হচ্ছে যুগান্তর দলের সদস্য হন। এই যুগান্তর দলের সদস্য হওয়ার পরেই তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল কিংসফোর্ডকে হত্যা করা, এই বিষয়টা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব। পরে হচ্ছে যে বিপ্লবী ইস্তাহার প্রচার করতে গিয়ে পুলিশের হাতে ক্ষুদিরাম ধরা পড়েন, কিন্তু অল্প বয়সের কারণে তাকে কিন্তু সেই সময় ছেড়ে দেওয়া হয়েছিল। এই ছিল মোটামুটি একটা তোমাদের, যেহেতু ছাত্র আন্দোলন এটা কিন্তু মাধ্যমিকে পড়ে গেছে, তাই এটা পড়বে না আশা করি। তো এটা কিন্তু এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো তোমাদের তথ্য দিলাম সেগুলো ভালো করে মাথায় রাখবে। এখানে যে সুশীল সেন বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করার জন্যে তাকে কিন্তু এই কিংসফোর্ড বেত্রাঘাত করেছিলেন, এবং বন্দে মাতরম ধ্বনিটাকে যেটা বন্ধ করার যে আইন জারি করা হয়েছিল সেটা হচ্ছে লিওন সার্কুলার। এই লিওন সার্কুলার এখানে লেখা আছে দেখো 1905 16 অক্টোবর। তাহলে এই আইনগুলো তোমরা একটু মাথায় রাখবে, যেগুলো বললাম। আর যে বিষয়টা আমি বলছিলাম যে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করবে, তোমাদের নিশ্চয়ই আমি যতটা পারার উপকার করে দেব। কিন্তু একটা চ্যানেলের যে উন্নতি বা চ্যানেলটাকে গ্রো করতে গেলে সেটা কিন্তু একটা বড় ভূমিকা, যেটা বললাম যে পালন করে, সেটা হচ্ছে যে সেটা সাবস্ক্রাইব দরকার। সেই জন্যে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করো। সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কিন্তু এর জন্য আলাদা কোনো টাকাও লাগবে না বা তোমাদের কিছু ক্ষতিও হবে না, সেই জন্যে সাবস্ক্রাইব করাটা চাই, কারণ সাবস্ক্রাইব ছাড়া কোনো চ্যানেল সামনের দিকে এগোতে পারে না। এছাড়া যেটা এখানে আছে দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কী ছিল, এই যে একটা সহায়িকা থেকে এই 4 নম্বরের এই অংশটাও তোমরা কিন্তু এখান থেকে দেখে রাখতে পারো। সেই একই বিষয়গুলো যেগুলো আমি তুলে ধরলাম, সেই একই বিষয়গুলো এখানে লেখা আছে, শুধু পয়েন্ট করে একটু দেওয়া আছে, ঠিক আছে। এই সার্কুলারগুলো বারবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। এনটি সার্কুলারের যারা সভাপতি সম্পাদক কে প্রতিষ্ঠাতা ছিলেন, যেখানে এই যে নভেম্বর মাসে 1905 4 নভেম্বর এখানে তারিখটা লেখা আছে, নভেম্বর মাসে 4 তারিখে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। এখানে এই বিষয়টা তোমরা কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবে, ঠিক আছে। এই ছিল আজকের বিষয়, এই পর্যন্তই। সবাইকে আবার অন্যান্য দিনের মতো গুড নাইট জানালাম। কারণ গুড নাইট জানাচ্ছি কারণ আমি দিনের বেলা ভিডিও করা আমার সময় থাকে না, কারণ দিনের বেলা আমাকে বিদ্যালয়ে স্কুলে যেতে হয়, সেখানে এরপরে এসে কিন্তু তথ্যগুলো জোগাড় করে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, পরবর্তী সময়েও চেষ্টা করব। তাই সবাইকে আবার সে এক কথা বলবো, সবাই ভালো থেকো এবং সঙ্গে থেকো। সঙ্গে থাকার জন্য যেটুকু করার অবশ্যই করো, ঠিক আছে। এই পর্যন্তই।